হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে শিক্ষণ এবং নির্দেশনার সম্পর্ক, তার পার্থক্য আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নির্দেশনামূলক নকশা। ঠিক আছে, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিতে চাই। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন চলছে। তোমরা যারা চাইছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে পুরো কোর্স ফিটা রাখা হয়েছে। এবং আফটার অ্যাডমিশন তোমরা এখানে চাইলে শুধুমাত্র নোটস পত্রটা নিতে পারো, এবং এর সাথে সাথে তোমরা চাইলে ক্লাসেসেরও সুবিধা রয়েছে। প্রতি সপ্তাহে দুটো করে ক্লাসের সুবিধা রয়েছে, এবং আমি পার্সোনালি এটাই সাজেস্ট করবো, দেখো নোট পত্র বা বই দেখো এগুলো কিন্তু জোগাড় করা যায়, কিন্তু সেগুলোকে যখন বোঝানোর বিষয় আসে তখন কিন্তু আমাদের প্রয়োজন হয়। সেটা তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারো। চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে আলোচনার বিষয়ে ফিরে আসি। আচ্ছা, দেখো নির্দেশনামূলক নকশা, তাহলে নির্দেশনামূলক নকশা মানে কি? মানে হচ্ছে যে শিক্ষণ যে প্রক্রিয়াটা ছিল সেইটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে আমাকে কিন্তু নির্দেশনার হেল্প নিতে হতো। এবার এই যে নির্দেশনা, এইটাকে আমি কি কি ভাবে করতে পারি, ঠিক আছে, তো সেইটা কিন্তু হচ্ছে আমার নির্দেশনার নকশা। তো সেটার উপর নির্ভর করে আমি 5খানা পয়েন্ট লিখেছি। সবার প্রথমে দেখো রেখেছি শিক্ষার লক্ষ্য নির্ধারণ। এখানে কি বলা হচ্ছে যে শিক্ষার্থীদের কি শেখানো হবে, বা কতটা শেখানো হবে, বা কতটা সময়ের মধ্যে সেটা শেখানো হবে, সেইটার একটা লক্ষ্য কিন্তু নির্ধারণ করার প্রয়োজন রয়েছে। কারণ দেখো যে মানে তুমি কোন বিষয়টা শিক্ষার্থীদেরকে কতটা সময়ে পড়াচ্ছ, বা মনে করো এক সপ্তাহে তুমি কতটা পড়ানো কমপ্লিট করতে চাইছো, বা 6 মাসে তুমি কতখানি পড়ানো শেষ করতে চাইছো, তার কিন্তু একটা টার্গেট নিয়েই সেটা শুরু করতে হবে। তো সেটা রয়েছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ। তারপরে রয়েছে শিক্ষার্থী বিশ্লেষণ। তার মানে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একরকম হয় না, সকলের নিজস্ব কিন্তু রুচি, আগ্রহ, সামর্থ্য, দক্ষতা হয়। তো সেটা কিন্তু বিশ্লেষণ করা খুব প্রয়োজন রয়েছে। তো সেটা হচ্ছে নির্দেশমূলক নকশার মধ্যেই পড়ে যায়। তারপর হচ্ছে উপযুক্ত কৌশল নির্বাচন। আচ্ছা, তুমি কিভাবে বাচ্চাদেরকে জিনিসটা শেখালে তারা সেই বিষয়টা আরো ভালোভাবে আয়ত্ত করতে পারবে, সেই বিষয়ে একটা কৌশল আয়ত্ত করতে হবে, বা সেই কৌশল নির্বাচন করতে হবে। দেখো পড়াশোনার পদ্ধতি কিন্তু অনেক রকমের রয়েছে। চাইলে ক্লাসে এসে একটা টেক্সট বুক খুলে কিন্তু পড়িয়ে দেওয়াই যায়, কিন্তু কেন এই যে এখন স্মার্ট ক্লাসরুম বল, বা স্মার্ট বোর্ড, বা ডিজিটাল ক্লাসরুম, এই সমস্ত কিছুর ব্যবস্থা কেন করা হচ্ছে? বা মনে করো যে মানে যেগুলো শহরাঞ্চলে সেই সমস্ত ক্লাসরুম গুলোতে চলে এসেছে, কিন্তু একটু যারা গ্রামাঞ্চলে হয়তো সেই সমস্ত জায়গায় এখন এরকম উন্নত মানের ক্লাসরুম হয়নি, কিন্তু সেখানেও কিন্তু এই যে পড়াশোনার ক্ষেত্রে নানান পন্থাগুলো অবলম্বন করা হয়। কিরকম পন্থা? মনে করো যে একটা প্রজেক্ট ওয়ার্কের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে সেই জিনিসটা আরো ইন্টারেস্টিং ভাবে বোঝানো হচ্ছে, যে বিষয়টা হয়তো তারা বই পড়ে বুঝতে পারছে না, বা তাদের একঘেয়ে লাগছে, পড়তে ইচ্ছে করছে না, সেখানে দাঁড়িয়ে তাদেরকে যদি একটা ছবি দেখিয়ে দেওয়া হয়, বা বলা হয় যে চলো এই জিনিসটা তোমরাই তৈরি করে নিয়ে আসবে, তখন দেখা যায় সেটা তৈরি করার মাধ্যমে বাচ্চাদের যেমন একটা ক্লাসের প্রতি ইন্টারেস্ট বাড়ে, সেরকম কিন্তু তারা সেটা বানাতে বানাতেও জিনিসটা অনেকটা রপ্ত করে ফেলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে পাঠ পরিকল্পনা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পাঠ পরিকল্পনা বলতে বোঝানো হচ্ছে যে কোন বিষয়টা কতখানি পড়াবো, বা আধ ঘন্টার মধ্যে আমি কতখানি সেটা কমপ্লিট করব, বা এক সপ্তাহে সেটা কতখানি কমপ্লিট করব, সেটা কিন্তু অলরেডি তৈরি করে নিয়ে আসতে হয়। তো এই কাজটা রয়েছে হচ্ছে শিক্ষকদের। এবং এই পাঠ পরিকল্পনা যখন তৈরি করা থাকে, তখন কি হচ্ছে যে শিক্ষক যে বিষয়টা পড়াতে চান সেই বিষয়টা সম্পর্কে কিন্তু উনিও একটুখানি প্রিপেয়ার হয়ে আসেন, এবং যখন তিনি যত ভালো তিনি প্রিপেয়ার হতে পারবেন, বাচ্চাদের কিন্তু তত ভালো প্রোভাইড করতে পারবেন বিষয়টা। এবং যখন একটা পাঠ পরিকল্পনার মাধ্যমে পুরো বিষয়টা একেবারে ওয়েল ডিজাইনড করা থাকে, তখন সেটা যেমন শিক্ষকের ক্ষেত্রে সুবিধা হয়, সেটা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে ইকুয়ালি সুবিধা হয়। তো পাঠ পরিকল্পনার বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবং সবশেষে রয়েছে মূল্যায়ন। এখানে বলা হচ্ছে যে শেষের ফলাফল পর্যালোচনা এবং পাঠদান পদ্ধতিটা কতটা সফল হয়েছে সেটা একটা যাচাই করার জায়গা। তো এটা ছিল কিন্তু মূল্যায়ন। এই নির্দেশনামূলক নকশার মধ্যে থেকে যতখানি আলোচনা করার আমার প্রয়োজন মনে হয়েছে আলোচনা করেছি। যদি আমার প্রয়োজন মনে হয় এটার উপর কিন্তু আবার তোমরা পার্ট 2 এর একটা ক্লাস পাবে। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় এতখানি ছিল। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।